হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ক্লাস নিয়ে। হ্যাঁ, ইতিমধ্যেই তোমরা জেনে ফেলেছো তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এবং 2 এর ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে ক্লাস 11 ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রচুর ভাই বোন কিন্তু আমাদের এখানে যুক্ত হয়ে গেছে এবং তারা কিন্তু খুব ভালোভাবে ক্লাস করছে। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো যে স্যার নতুন ভিডিও কবে আসবে, নতুন ভিডিও পাচ্ছি না, কি ক্লাস করতে হবে, কিভাবে পড়তে হবে, এরকম নানা প্রশ্ন তোমরা আমাকে করেছো। তাই সেই নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটা কিন্তু তোমাদের পুরোটাই হচ্ছে ইতিহাসের উপরে, মানে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এবং ইউনিট 1 এর ইতিহাসের উপরে ক্লাস আমি তোমাদের নেব এবং ক্লাসটাকে প্রত্যেকে একটু মন দিয়ে বুঝবে। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু আজকের ক্লাসটাকে শেয়ার করে দিও। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে মুদ্রা ও তার গুরুত্ব সম্পর্কে। আমি তোমাদের প্রথমেই বলে রাখতে চাই, এই মুদ্রা এবং তার গুরুত্ব সম্পর্কে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। মানে ক্লাস 7-এ ক্লাস 6-এও কিন্তু আমরা এই ভারতীয় মুদ্রা সম্পর্কে একটা সম্যক ধারণা কিন্তু আমরা পেয়ে এসেছি। সেই একই জিনিস সম্পর্কে আমরা কিন্তু আবার ক্লাস 11-এ জানবো, কিন্তু 11-এ জানার সময় আমরা কিন্তু এখান থেকে একটু ডিটেলসে জানবো, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু এমসিকিউ আসবে এবং তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এমসিকিউ কিন্তু তোমাদের 7 টাইপসের হবে, মানে 7 ধরনের এমসিকিউ তোমাদের কিন্তু করতে হবে। কি কি? একটা শূন্যস্থান পূরণ, একটা সঠিক উত্তর, একটা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়, একটা বিবৃতি, একটা হচ্ছে কেস বেসড এবং একটা হচ্ছে ডায়াগ্রাম। এই ধরনের নানা রকমের কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। তো আমরা যদি কনসেপ্টটাকে ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে কখনোই কিন্তু পারবো না। তাই আমাদের কনসেপ্টটাকে কিন্তু আগে জেনে নিতে হবে। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মুদ্রার বৈশিষ্ট্য। প্রাচীনকালে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক কারা, যারা মাটি খুঁড়ে বিভিন্ন যন্ত্রপাতি বা জিনিসপত্র পেত তাদেরকে বলা হতো প্রত্নতাত্ত্বিক। মানে যারা মাটি খুঁড়ে মাটির তৈরি জিনিস, মাটির তৈরি মুদ্রা, পাথরের কিছু শিলালেখ, এই ধরনের জিনিস যারা পেত তাদেরকে বলা হতো প্রত্নতাত্ত্বিক। আর এই প্রত্নতাত্ত্বিকরা কি করতেন? এই প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে বিভিন্ন মুদ্রা এবং কয়েন আবিষ্কার করেছিলেন। কিন্তু এই মুদ্রা এবং কয়েনের গুরুত্ব কতখানি তাই আমরা কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই মুদ্রা বা কয়েন কিন্তু এতটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে মুদ্রা বা কয়েন ছাড়া ইতিহাস রচনা করা বলতে গেলে 60% সম্ভবই হতো না। বিশেষ করে প্রাচীনকালের ইতিহাস রচনার ক্ষেত্রে এই মুদ্রার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মুদ্রার উপর ভিত্তি করে আমরা কি কি জানতে পারি চলো জেনে নিই। মুদ্রা থেকে আমরা কিন্তু কোনো রাজার রাজবংশের পরিচয় পেয়ে থাকি, কারণ কোনো মুদ্রার মধ্যে কোনো রাজার বংশ পরিচয় কিন্তু দেওয়া থাকে। আবার ঠিক সেই রকমই এই মুদ্রার মধ্যে কিন্তু রাজার বংশ পরিচয় তো দেওয়া থাকেই, তার সাথে নিচে রাজার নাম লেখা থাকে এবং তার সাথেই রাজার রাজত্বকাল সম্পর্কেও কিন্তু দেওয়া থাকে। মানে কত সাল থেকে কত সাল অবধি তিনি এখানে রাজত্ব করে গেছেন সেই সালটাও কিন্তু মুদ্রার মাধ্যমে দেওয়া থাকে। তাহলে আমি যখন মাটি খুঁড়ে কোনো একটা মুদ্রা বা কয়েনকে পেলাম, বা মাটি খুঁড়ে যখন আমি কোনো একটা মুদ্রা বা কয়েনকে সামনাসামনি দেখতে পেলাম, তখন আমরা কি দেখতে পাচ্ছি? তখন আমরা দেখতে পাচ্ছি সেইখানকার রাজার সাল, সেখানকার রাজার তারিখ, সেখানকার রাজার নাম, এই সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। এর ফলে আমাদের ইতিহাস রচনা করতে অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে। আর কি কি আমরা মুদ্রা থেকে পেয়ে থাকি? এই মুদ্রা থেকে আমরা কিন্তু সেই রাজা বা রাজবংশের ধর্ম বিশ্বাসের পরিচয় পেয়ে থাকি। কিভাবে? মুদ্রায় বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা থাকে এবং মুদ্রায় বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা থেকে বোঝা যায় যে সেই রাজাটা বা সেই সম্রাটটা কোন ভগবান বা কোন আল্লাহর একদম সহ, মানে তিনি ভগবানে বিশ্বাসী না তিনি আল্লাহতে বিশ্বাসী, এরকম সমস্ত কিছু আমরা কিন্তু কয়েনের মাধ্যমে বা মুদ্রার মাধ্যমে পেয়ে থাকি। বা তিনি বৌদ্ধ কিনা, বা তিনি জৈন কিনা, বা তিনি পার্সিয়ান কিনা, এই সমস্ত ডিটেলস কিন্তু আমরা পেয়ে থাকি এই মুদ্রার মাধ্যমে। আর কি কি আমরা পেয়ে থাকি? আর আমরা এই মুদ্রা থেকে সেই রাজাটার, অর্থাৎ কোনো কোনো মুদ্রাতে রাজার সিংহাসন আরোহণের সময়কালটাও কিন্তু লেখা থাকে। মানে সেই রাজাটা কত সাল থেকে কত সাল রাজত্ব করেছিল সেই সময়কালটাও কিন্তু আমরা এই মুদ্রার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। তাছাড়াও মুদ্রাতে রাজারা কি করত? নিজের বীরত্বকে আরও বড় করে দেখানোর জন্য, কি বললাম, মুদ্রাতে রাজারা নিজের বীরত্বকে আরও বড় করে দেখানোর জন্য কি করত? বিভিন্ন স্মরণীয় ঘটনা সেই মুদ্রাতে লিখে রাখত। তার জীবনে বড় বড় কাজ, বা তিনি কি কি রাজ্য জয় করেছেন, বা তিনি কোন কোন জায়গাতে সুনাম অর্জন করেছেন, এই ধরনের নানা রকম জিনিস কিন্তু তারা মুদ্রার মাধ্যমে কিন্তু লিখে রাখত। আর কি?
মুদ্রায় ব্যবহৃত ধাতু, মানে এই যে মুদ্রাটা তৈরি করা হয়েছে এটা সোনার মুদ্রা নাকি রূপার মুদ্রা নাকি তামার মুদ্রা, এ থেকে বোঝা যেত, অর্থাৎ এটা যদি সোনার মুদ্রা হতো তাহলে বোঝা যেত যে সে রাজাটা বা সে রাজবংশটা অনেকটাই বড় লোক। সেখানে যদি রূপার মুদ্রা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে সে রাজাটা কিন্তু সত্যি খুব একটা গরিব না, বা সেই রাজাটা খুব একটা যে তার অর্থনৈতিক অবস্থা খারাপ তা কিন্তু নয়। তাহলে মুদ্রার রাজার নাম থেকে, সেখান থেকে বা মুদ্রা থেকে আমরা কিন্তু মুদ্রায় ব্যবহৃত ধাতু থেকে আমরা সেই যুগের অর্থনৈতিক অবস্থার পরিচয় কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ সেই রাজার অর্থনৈতিক জীবনটা কেমন, সে রাজার সম্পত্তি কেমন, বা সেই রাজার ব্যাকগ্রাউন্ড কেমন, এই সমস্ত বিষয় কিন্তু আমরা মুদ্রার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। এবং যে জায়গাতে মাটি খুঁড়ে এই মুদ্রাটা পাওয়া গেল, কি বললাম, যে জায়গাতে মাটি খুঁড়ে আমি এই মুদ্রাটাকে পেলাম সেই জায়গাটার আমার রাজ্য সীমা সম্পর্কে জানতে সুবিধা হয়। তার মানে মুদ্রাটা আমি কোনো একটা জায়গায় পেয়েছি, মানে সেই জায়গাটাতেই তাহলে বিশেষ করে সেই রাজবংশটা ছিল, আর সেই রাজবংশটা ছিল বলে ওই জায়গা থেকে আমরা সেই জায়গার রাজবংশ সম্পর্কে জানতে পারি, সেই জায়গার রাজার রাজ্য সীমা সম্পর্কে জানতে পারি, যে তার রাজত্বটা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এটাও কিন্তু আমরা মুদ্রার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন মুদ্রার মাধ্যমে, যেমন মৌর্য যুগের মুদ্রা, গুপ্ত যুগের মুদ্রা, শকদের মুদ্রা, ব্যাকট্রিয়ানদের মুদ্রা, এই সমস্ত মুদ্রার মাধ্যমে আমরা কি পেয়ে থাকি? সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মুদ্রাতে কিন্তু এই মুদ্রাগুলো থেকে আমরা সেই যুগের সাহিত্য, সংস্কৃতি, চিত্র, শিল্পকলা, ভাষা, এই ধরনের পরিচয়ও পেয়ে থাকি। মানে সেই মুদ্রাটা যদি পালি ভাষায় লেখা থাকে তাহলে বুঝে নেব যে এই মুদ্রাটা পালি ভাষায় লেখা, বা এই মুদ্রাটা যিনি লিখেছিলেন বা এই মুদ্রাটা যে সময়কাল তারা হচ্ছেন বৌদ্ধ ধর্মের। এই ধরনের নানা বিষয় কিন্তু আমরা এই মুদ্রার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। যেমন আমি তোমাদের কারসাপন মানে মৌর্য যুগের মুদ্রার একটা চিত্র দেখিয়েছি, এই ধরনের দেখতে হয়। ব্যাকট্রিয়ানদের মুদ্রারও তোমার একটা ছবি দেখিয়ে দিয়েছি, ব্যাকট্রিয়ান মুদ্রাগুলো গোল টাইপের দেখতে হয়। তো এ থেকে আমরা কিন্তু মুদ্রার আকার সম্পর্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধ্যান ধারণা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার আমি তোমাদের কতগুলো মুদ্রার নাম দিয়েছি, যে কোন যুগে কোন মুদ্রা কি নামে পরিচিত ছিল। কি বললাম? কোন যুগে কোন মুদ্রা কি নামে পরিচিত ছিল। দেখো, পাল যুগে মুদ্রার নাম ছিল নারায়ণী, গুপ্ত যুগে মুদ্রার নাম ছিল দিনার, সাতবাহন যুগে মুদ্রার নাম ছিল পতিন, চোল যুগে মুদ্রার নাম ছিল ক্যাশু, মৌর্য যুগে মুদ্রার নাম ছিল কারসাপন, বৈদিক যুগে মুদ্রার নাম ছিল নিষ্ক। এই ধরনের মুদ্রার পরিচয় কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেয়ে থাকি। জানা যায় আমাদের ভারতবর্ষের প্রখ্যাত মুদ্রাতত্ত্ববিদ ছিলেন একজন খুব নামকরা একজন ব্যক্তি, যার নাম ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ভারতীয় মুদ্রা নিয়ে অনেকটাই গবেষণা করেছেন এবং ভারতীয় মুদ্রা চর্চাকে বা ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে মুদ্রা ব্যবস্থাকে কি করে আরও ভালোভাবে এই ইতিহাস রচনা করা যায়, মুদ্রাকে নিয়ে কিভাবে আরও সহজভাবে ইতিহাস রচনা করা যায়, তারও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখিয়ে দিয়েছেন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাই জন্য তাকে মুদ্রাতত্ত্ব বিশেষজ্ঞ বলা হয়, অর্থাৎ তিনি মুদ্রা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা আমাদের সামনে তুলে ধরেছেন, যার ফলে ইতিহাস রচনা করা আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। এবার আমরা চলে আসবো হচ্ছে যে মুদ্রা কী কী ধরনের দেখা যায়। আমি আগেও বলেছিলাম মুদ্রা সোনার হতে পারে, মুদ্রা রূপার হতে পারে এবং মুদ্রা তামারও কিন্তু হতে পারে। তাই বিভিন্ন ধরনের মুদ্রা কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবার আমরা চলে আসবো এই মুদ্রাগুলির সীমাবদ্ধতা কী কী ছিল, মানে মুদ্রাগুলি থেকে আমাদের কি কি বুঝতে কি কি অসুবিধা হতো বা মুদ্রার খারাপ দিকগুলি কী ছিল, এটা আমরা একটু জেনে নেব। জানা যায় এই মুদ্রাগুলো যখন আমরা মাটি খুঁড়ে পাই বা মুদ্রাগুলো যখন মাটি খুঁড়ে আমরা ভালো করে বার করি, তখন আমরা মাঝে মাঝে সেই মুদ্রায় রাজার নাম এবং লিখিত বিভিন্ন অক্ষরগুলিকেও কিন্তু মাঝে মাঝে ঠিকমতো বোঝাও যায় না, অর্থাৎ মুদ্রায় ব্যবহৃত রাজার নাম বা লিখিত অক্ষরগুলিকেও মাঝে মাঝে কিন্তু অস্পষ্ট দেখায়। আর যখনই অস্পষ্ট দেখায় তখনই কিন্তু আমাদের সেই মুদ্রা থেকে সে রাজবংশ, রাজার নাম, রাজার শিল্প সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন বিষয় বুঝতে আমাদের কিন্তু অসুবিধা হয়। আর কি, মুদ্রায় ব্যবহৃত ছবিগুলো নিয়ে অনেক সময় ঐতিহাসিকরা নিজেদের মধ্যে কিন্তু বিতর্ক শুরু করে। ধরো কোনো একটা মুদ্রা পাওয়া গেল গুপ্ত যুগের একটা কেন্দ্রে, তাহলে গুপ্ত যুগ যেখানে ছিল সেখানে একটা মুদ্রা পাওয়া গেল, কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে সেটা গুপ্ত যুগের মুদ্রা কিনা।
তাই একজন ঐতিহাসিক বলছেন যেটা গুপ্ত বংশেরই মুদ্রা হবে, কারণ এখানে গুপ্ত যুগটা ছিল বা এখানে গুপ্ত সাম্রাজ্য ছিল। আবার অনেকজন বলছে না, যদি এখানে গুপ্ত সাম্রাজ্য থাকতো তাহলে গুপ্ত সাম্রাজ্যের কিছু না কিছু আমি এখানে বৈশিষ্ট্য পেতাম, আমি তো এখানে এটা পেলাম না। তো এই ধরনের নানা বৈশিষ্ট্য এবং নানা বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের কিন্তু সমস্যা বা অসুবিধা দেখা যায়। আর এই মুদ্রার সীমাবদ্ধতাগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, কারণ মুদ্রার সীমাবদ্ধতা থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। এবার চলে আসি আমরা এই মুদ্রা ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আমরা কি জানতে পারি। এই মুদ্রা ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারি মুদ্রায় ব্যবহৃত রাজার নাম থেকে বা রাজার বিষয়গুলি থেকে আমরা রাজার গুণাবলী সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। কি জানতে পারি? রাজার গুণাবলী সম্পর্কেও কিন্তু মুদ্রা থেকে আমরা অনেক কিছু ধ্যান ধারণা পেয়ে থাকি। কেমন গুণাবলী? যেমন গুপ্ত যুগের যে সম্রাট ছিলেন, মানে আমাদের যে সমুদ্রগুপ্ত যিনি ছিলেন, তো সেই সমুদ্রগুপ্তের সময়কালে কি ছিল? সমুদ্রগুপ্তের সময়কালে দেখা গেছিল সমুদ্রগুপ্তের মুদ্রাতে যে সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছে। কি বাজাচ্ছে? বীণা বাজাচ্ছে। তাহলে আমরা সেখান থেকে একটা আইডিয়া পেতে পারি যে সমুদ্রগুপ্ত বীণা বাজাতে এক্সপার্ট ছিল, বা সমুদ্রগুপ্ত বীণা ব্যবহার করে সে কিন্তু তার গুণের পরিচয় আমাদের এই মুদ্রার মাধ্যমে তুলে ধরতে চেয়েছিল। এছাড়াও বিভিন্ন মুদ্রার মধ্যে, যেহেতু মুদ্রাগুলি বিদেশের ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হতো এবং বিভিন্ন বণিক বা গিল্ড সংঘগুলি এই মুদ্রাগুলিকে ব্যবহার করত, সেই জন্য এই মুদ্রাগুলি থেকে কিন্তু আমরা বিভিন্ন দেশের সম্পর্ক সম্পর্কে জানতে পারি। অর্থাৎ পারস্য, ব্যাবিলন, মিশরের সাথে ভারতের সম্পর্ক, আফ্রিকার সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, এই ধরনের নানা দিকগুলো কিন্তু আমরা মুদ্রার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আমি লাস্ট পড়াবো, সেটা হচ্ছে নাম মুদ্রা। তোমাদের মনে হতে পারে এই নাম মুদ্রা বিষয়টা কি? এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয়। তো চলো জেনে নিই। নাম মুদ্রা জানা যায় প্রাচীনকালে, কি বললাম? জানা যায় প্রাচীনকালে প্রাচীন ভারতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস বা গুরুত্বপূর্ণ কোনো একটা, ধরো একটা কাগজ বা গুরুত্বপূর্ণ কোনো একটা প্যাকেটজাত কোনো একটা জিনিস আমি পাঠাতে চাইছি দূরবর্তী কোনো দেশে, তাই জন্য সেটা যেন ভালো থাকে, তাই জন্য কি করা হতো? ভিজে কাদামাটি দিয়ে সেই জিনিসটাকে সিল করে দেওয়া হতো। কি করা হতো? ভিজে কাদামাটি দিয়ে সেই জিনিসটাকে সিল করে দেওয়া হতো এবং তার উপর একটা প্রয়োজনীয় ছাপ মেরে সেটাকে পুড়িয়ে ফেলা হতো। এই পুড়িয়ে ফেলার জন্য একে বলা হতো নাম মুদ্রা, বা যাকে আমরা অন্য ভাষায় বলতে পারি অভিজ্ঞান মুদ্রা। অর্থাৎ নাম মুদ্রার অপর নাম কি? অভিজ্ঞান মুদ্রা। আর এই নাম মুদ্রা বা অভিজ্ঞান মুদ্রা সব থেকে বেশি পরিমাণে দেখা যেত গুপ্ত যুগের ক্ষেত্রে। আর এই গুপ্ত যুগের ক্ষেত্রে দেখা যেত বলে বিভিন্ন স্থান, যেমন চন্দ্রকেতুগড়, নালন্দা, এই সমস্ত জায়গাতে এই নাম মুদ্রার কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে। আমি আরেকবার বলে দিচ্ছি কি জিনিসটা। ভারতের কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস দূরবর্তী কোনো স্থানে পাঠাতে গেলে সেটাকে কাদামাটি দিয়ে সিল করা হতো এবং সিল করে তার উপর প্রয়োজনীয় ছাপ মেরে সেটাকে পুড়িয়ে দেওয়া হতো এবং পুড়িয়ে দেওয়ার পর তার নাম হয়ে যেত নাম মুদ্রা বা অভিজ্ঞান মুদ্রা। আর এটা কিন্তু গুপ্ত যুগে সব থেকে বেশি পরিমাণে পাওয়া গেছিল। যেমন গুপ্ত যুগের বিভিন্ন স্থান, যেমন চন্দ্রকেতুগড় এবং নালন্দাতেও এই নাম মুদ্রার সব থেকে বেশি পরিমাণে প্রয়োজনীয়তা দেখা গেছিল, বা আমরা নাম মুদ্রা সব থেকে বেশি গুপ্ত যুগেই কিন্তু আমরা দেখে থাকি। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এত দূরই। আজকে আমি তোমাদের গুপ্ত যুগের বিভিন্ন মুদ্রা সম্পর্কে আলোচনা করে দিলাম, তার সাথে বিভিন্ন ধরনের পাল যুগ, সাতবাহন, চোল, মৌর্য যুগ, বৈদিক যুগের মুদ্রার নাম, মুদ্রার বিভিন্ন ছবি এবং ডিটেলসে আমি তোমাদের যেটুকুটা জানা তোমাদের প্রয়োজন এমসিকিউ এর জন্য, বা যেটুকুটা জানলে তোমরা ভালো মার্কস পাবে তার জন্য। এবং শুধুমাত্র এটা নয়, জব এক্সামের ক্ষেত্রেও, যারা জব এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ থেকে তোমরা মুদ্রা ব্যবস্থা কিন্তু জব এক্সামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু প্রচুর জিনিস কিন্তু ইনফরমেশন তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। তো আজকে যাওয়ার আগে বলে যেতে যাই, তোমরা অনেকেই আমাকে ফোন কল করেছো এবং SMS করে বলছো স্যার আমরা নোটস পেয়ে যাচ্ছি কিন্তু ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছি, কিন্তু বাদবাকি জিনিসগুলো কি করে পাবো? আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8509456622, যেটা আমার বোর্ডেও লেখা আছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন, পরিবেশবিদ্যার মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলি। ইতিমধ্যে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। অনেক
ভাই বোন আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা তোমরা ভালোভাবে র্যাঙ্ক করার জন্য প্রস্তুত নিতে চাও বা 11-এ ভালো রেজাল্ট করতে চাও, তারা সরাসরি যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 8509456622 এই নাম্বারে। আজকের ভিডিও ক্লাসে তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা বা অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো চলি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।